গাজায় তুর্কির সশস্ত্র বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। সোমবার বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সার বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বাধীন তুর্কি ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ মনোভাব গ্রহণ করেছে, তাই তাদের সেনাবাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দেবে না ইসরায়েল। Hostile approach against Israel included not only hostile statements but also diplomatic and economic measures against Israel. So it is not reasonable for us to let their armed forces enter to Gaza Strip. স্যার আরও বলেন, আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবন্ধের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। এই বাহিনীর লক্ষ্য হবে চলতি মাসে শুরু হওয়া নাজুক যুদ্ধবিরতিকে স্থায়ী করা। তবে এখনও স্পষ্ট নয় আরব দেশগুলো বা অন্যান্য রাষ্ট্রগুলো এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা। স্যার বলেন, যেসব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় তাদের ইসরায়েলের প্রতি সহনশীল আচরণ করতে হবে। Gaza, so I would say that countries that want or ready to send armed forces should be at least fair to Israel. একসময় উষ্ণ তুর্কি ইসরায়েল সম্পর্ক গাজা যুদ্ধের সময় ব্যাপকভাবে অবনতি ঘটে, যখন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার উপর ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল হামলার কঠোর সমালোচনা করেন। অন্যদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো ইউরোপিয়ান ইউনিয়নকে ইসরায়েল সম্পর্কিত নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউর উচিত ইসরায়েল ইউ অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের মতো প্রস্তাবগুলো তাদের আলোচ্য সূচি থেকে বাদ দেয়া। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানাই যে তারা যেন তাদের ইসরায়েল বিরোধী নীতিগুলো বন্ধ করে। তাদের উচিত হলো ইসরায়েল ইউ সহযোগিতা চুক্তি স্থগিত করা, বাণিজ্যিক সীমাবদ্ধতা আরোপ করা অথবা হরাইজন কর্মসূচি থেকে ইসরায়েলকে বাদ দেওয়া সংক্রান্ত নীতিগুলো তাদের এজেন্ডা থেকে সরিয়ে ফেলা। এদিকে গাজায় প্যালেস্টিনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়নি বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সোমবার এশিয়া সফরের পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় রুবিও এই হামলাকে ইসরায়েলের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন। গাজা সিটিতে নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন প্যালেস্টিনিয়ানরা। ইসরায়েলের হামলায় প্রিয় বসতবাড়ি কিংবা ঘর মাটির সঙ্গে মিশে গেলেও তাদের হাতে এখনও রয়ে গেছে তাদের ঘরের সেই পুরনো চাবিগুলো। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা সিটি থেকে বাস্তুচ্যুত আমাল তালেব আল ইয়ান ধরে রেখেছিলেন বাড়ির চাবি। আশা ছিল একদিন ফিরবেন নিজের ঘরে, কিন্তু ফেরার পর দেখলেন সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আলশাতে শিবিরে নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে 4 সন্তানের এই মা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিরে এসে দেখেন তার বাড়ির কোনো অস্তিত্বই নেই। বাচ্চাদের নিরাপত্তার খাতিরে আমাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। যাওয়ার সময় আমরা বাড়ির চাবিগুলো নিয়েছিলাম। দেখুন এই চাবিগুলো। আমরা ভেবেছিলাম ফিরে এসে আমাদের বাড়িটা পাবো, কিন্তু যুদ্ধবিরতি হলে যখন ফিরে আসি তখন বাড়ি তো দূরে থাক, দরজাটাও খুঁজে পাইনি। শুধু আমাল নন, তার মতো গাজার আরও অনেক বাসিন্দা তাদের বাড়ির চাবি ধরে রেখেছেন ফিরে যাওয়ার আশায়। জাবালিয়া শিবিরের বাসিন্দা ও 5 সন্তানের জনক সুহাইল আব্দুর রহমান আবু সাফিয়া জানান, তার বাড়িটাও মাটির সঙ্গে মিশে গেছে, তাই তিনি স্মৃতি হিসেবে চাবিটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। আগে মানুষ তাদের চাবি সঙ্গে নিয়ে যেত, যাতে দখলদাররা চলে গেলে তারা ফিরে এসে আবার তাদের বাড়ি খুলতে পারে। এবার আমরা আমাদের চাবি সঙ্গে নিয়েছিলাম, ভাবতাম গাজা শহরে আমরা আমাদের বাড়িতে ফিরবো। আমরা ফিরে এলাম, কিন্তু কোনো বাড়ি পাইনি। এজন্য আমি চাবিটি সংরক্ষণ করেছি। বাড়ি না থাকলেও এটি আমার কাছে স্মৃতি হিসেবেই থাকবে। অন্যদিকে 6 সন্তানের জননী উম্মে মোহাম্মদ আল আদউই এখন পরিবারের সঙ্গে একটি অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। তিনি জানেন না তার ঘর আদৌ টিকে আছে কিনা। 33 বছর বয়সী এই নারী বলেন,
ফিরে গিয়ে তাদের ঘরটি ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন তিনি। আমি চাবিগুলো সঙ্গে রাখি, তবে আমি জানি না আমাদের বাড়ি এখনো আছে কিনা, আমরা ফিরে গিয়ে বাড়ি খুলতে পারবো কিনা, বা বাকি জীবন তাঁবুতে কাটাতে হবে কিনা। এটাই আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি অপেক্ষা করছি ফিরে গিয়ে চাবি দিয়ে আমার বাড়ি খোলার জন্য। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ফিরে গিয়ে আমাদের বাড়ি খুঁজে পাই এবং আগে যেমন নিরাপদে সেখানে থাকতাম আবার সেইভাবে থাকতে পারি। 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর এই যুদ্ধবিরতি গাজায় কিছুটা শান্তি এনে দিলেও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়েই বেঁচে আছেন অবহেলিত গাজাবাসী। লিথুয়ানিয়ার আকাশে বেলারুশ থেকে অনুপ্রবেশকারী বেলুন গুলি করে নামানোর সিদ্ধান্ত নিয়েছে লিথুয়ানিয়া সরকার। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইনগা রুগিনিয়েনে জানিয়েছেন, চোরাকারবারিদের বেলুনগুলো বেলারুশ থেকে সীমানা অতিক্রম করে তার দেশের আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সেগুলোকে গুলি করে নামানো হবে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। গতকাল পরীক্ষামূলক নজরদারি চালানো হয়েছে। আজ থেকে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর মধ্যে বেলুন গুলি করে নামানোর মতো কার্যকর পদক্ষেপও থাকবে। তারা এখন থেকে সক্রিয়ভাবে এই কাজ শুরু করবে। চোরাচালানের কাজে ব্যবহৃত এই বেলুনগুলো বারবার দেশটির আকাশসীমায় ঢুকে বল্টিক অঞ্চলের বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। বেলুনের অনুপ্রবেশের কারণে সৃষ্ট দুর্ঘটনার সংখ্যায় গত সপ্তাহে 4 বার ভিলনিয়াস বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয় লিথুয়ানিয়া। পাশাপাশি প্রতিবারই বেলুন অনুপ্রবেশের পর সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। লিথুয়ানিয়া সরকারের দাবি, এই বেলুনগুলো ব্যবহার করে চোরাচালানকারীরা বেলারুশ থেকে ইইউ ভূখণ্ডে অবৈধ সিগারেট পাঠাচ্ছে। আর এই কার্যক্রমের জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে দায়ী করেছেন তারা। এদিকে প্রধানমন্ত্রী রুগিনিয়েনে এই ঘটনাগুলোকে হাইব্রিড হামলা অভিহিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেলারুশ সীমান্ত কেবল কূটনীতিক ও ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য খোলা থাকবে। আমরা এখন বেলারুশের সাথে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তবে এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম থাকবে। এর মানে কূটনৈতিক ও কূটনৈতিক বার্তা আদান প্রদান চলবে এবং আমাদের দেশ ও ইইউভুক্ত দেশগুলোর নাগরিকরা বেলারুশ থেকে দেশে প্রবেশ করতে পারবেন, তবে অন্য সব ধরনের চলাচল বন্ধ থাকবে। সোমবারের এই সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নেটোর সদস্য হিসেবে অনুচ্ছেদ 4 অনুযায়ী জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বানের বিষয়টিও বিবেচনা করছে তারা। আমরা শুধু প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ নয়, বরং নেটোর অনুচ্ছেদ 4 সক্রিয় করার বিষয়েও আলোচনা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। এই বিষয়গুলো আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে, তবে আজকের জন্য আমরা একটি নির্দিষ্ট পদক্ষেপ রূপরেখা তৈরি করছি। এটাই আমাদের শুরু। এগুলো ছাড়াও দেশের নিরাপত্তায় বিকল্প আরো বেশ কিছু পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে দাবি করেন ইনগা রুগিনিয়েনে। মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে মুক্ত বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে চায়না। সোমবার কুয়ালালামপুরে চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং এ আহ্বান জানান। আরেকদিকে শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনের কাছে আরও সময় পেয়েছেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। তিনি জানান, 54টি বাণিজ্য বাধা সমাধানের লক্ষ্যে কাজ করছে তার প্রশাসন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতিতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সুরক্ষাবাদের বিপরীতে মুক্ত বাণিজ্য এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষার আহ্বান জানিয়েছে চায়না। এ সময় আমেরিকার সংরক্ষণবাদী নীতির সমালোচনা করে দেশটির সব ধরনের বাণিজ্য সুরক্ষার বিরুদ্ধে কথা বলেন প্রিমিয়ার লি কিয়াং। চায়নার এই পদক্ষেপ এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং এর পণ্যের ওপর নতুন করে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এই পরিস্থিতিতে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি জোরদার করা এবং বহুপাক্ষিক বাণিজ্যের রক্ষক হিসেবে নিজেদের অবস্থানকে তুলে ধরার চেষ্টা করছে চায়না। তবে সপ্তাহান্তে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই শুল্ক আপাতত স্থগিত হওয়ার ইঙ্গিত মিলেছে। উভয় পক্ষই বিরল খনিজ এবং সয়াবিন কেনাসহ বিভিন্ন বিষয়ে একটি প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে, যা দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আসন্ন বৈঠকের পথও সুগম করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেন, এই অতিরিক্ত শুল্ক এড়াতে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে বেজিং ও ওয়াশিংটন। তিনি আশা করেন সাউথ কোরিয়ায় চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
অন্যদিকে আমেরিকার সাথে বেশ কয়েকটি নন ট্যারিফ বাধা নিয়ে আলোচনা করছে মেক্সিকো। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম বলেন, বাণিজ্যের সময়সীমা বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মতি দিয়েছেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং 54টি নন ট্যারিফ বাধা নিয়ে আলোচনা করেছি, যেখানে দারুণ অগ্রগতি হয়েছে। 1 নভেম্বরের সময়সীমা শেষ হওয়ায় আমরা সমস্যাটি সমাধানে আরো কয়েক সপ্তাহ সময় দিতে রাজি হয়েছি। আমরা বাণিজ্য সমস্যা নিয়ে কাজ চালিয়ে যেতে একমত হয়েছি এবং খুব দ্রুতই আমরা আবারও ভার্চুয়ালি কথা বলবো। শেইনবমের এমন মন্তব্যের পর মেক্সিকোর পেসোর অর্থমূল্য 0.29% বেড়ে $18.38 দাঁড়িয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, মিয়ানমারের আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলেছে। সোমবার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে মিয়ানমারের শোচনীয় পরিস্থিতির কথা তুলে ধরে হতাশ প্রকাশ করেন গুটেরেস। But I am appalled by the deplorable situation in Myanmar. জাতিসংঘ প্রধান বলেন, 2021 সালে সামরিক শাসকদের ক্ষমতা দখলের পর মিয়ানমারে দুর্যোগ নেমে এসেছে। গ্রামের পর গ্রাম বোমা মেরে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অবিলম্বে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বাসযোগ্য উপায়ে দেশটিতে বেসামরিক শাসনের পথ খোঁজার আহ্বান জানান গুটেরেস। এছাড়া জাতিসংঘে আসিয়ানের প্রস্তাবিত 5 দফা ঘোষণাকে সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। I reiterate my call for an immediate end to the violence, a genuine commitment to inclusive dialogue, and a credible path back to civilian rule, starting with the swift release of all those arbitrarily detained. The United Nations fully supports the ASEAN 5-point consensus. দেশজুড়ে সেনাদের নৃশংসতার নিন্দা জানিয়ে জনগণকে রক্ষার জন্য গঠিত সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের উপর হামলা করছে বলে বিস্ময় প্রকাশ করেন জাতিসংঘ প্রধান। দ্রুত নৃশংসতা ও বিচারহীনতা বন্ধের আহ্বান জানান তিনি। এছাড়া সংঘাতের মধ্যে সামরিক শাসকদের ঘোষিত সম্ভাব্য নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েও সংশয় জানান গুটেরেস। I don't think anybody believes that those elections will be free and fair. I don't think anybody believes those elections will contribute to the solution of the problems of Myanmar. I think this is the moment in which we need to increase humanitarian assistance to stop the violence. মিয়ানমারের সংঘাত নিরসনে শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বনের উপর জোর দেওয়া হয় আসিয়ান সম্মেলনে। আন্তর্জাতিক মানদণ্ডে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার প্রতি সমর্থনের কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। We'll continue to advocate আমরা জবরদস্তির পরিবর্তে সংলাপ, দ্বিপাক্ষিকতার পরিবর্তে ভারসাম্য, সংঘর্ষের পরিবর্তে সহযোগিতার পক্ষে আমাদের সমর্থন অব্যাহত রাখব। আন্তর্জাতিক আইনি মানদণ্ডে বহুপাক্ষিকতার মাধ্যমে আমরা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করি। সহযোগী দেশগুলোর প্রতি মিয়ানমারের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় না ফিরলে কানাডার কাছে বিকল্প পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার কুয়ালালামপুরে সাংবাদিকদের একথা জানান তিনি। আমেরিকার বাইরে রপ্তানি দ্বিগুণ করতে এলএনজি সহ ক্লিন এনার্জি উৎপাদনের হার 50% পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন কার্নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অটো শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাইছেন বলে অভিযোগ করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। আমেরিকার বাজারের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে কানাডা। 2026 সালের মধ্যেই এই চুক্তি হবে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের চাহিদার কথা মাথায় রেখেই তার দেশ রপ্তানি চুক্তি করতে প্রস্তুত। কানাডার দক্ষ জনশক্তির কথা উল্লেখ করে কার্নি বলেন, বিশ্বের সবচেয়ে চৌকস এবং দক্ষ জনশক্তির দেশ এবার তাদের বৃহত্তম জ্বালানি উৎপাদনে আরও গতি আনতে চায়। সারা বিশ্বের জন্য কানাডার জ্বালানি নীতি নতুন দিনের শুরু করবে জানিয়ে এলএনজি সহ ক্লিন এনার্জি উৎপাদনের হার 50% পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন মার্ক কার্নি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাণিজ্য চুক্তি বা শুল্ক আরোপ বিষয়ে কানাডার সাথে অচিরেই কোনো আলোচনায় বসবেন না তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কানাডার প্রধানমন্ত্রী বলেন, অন্টারিও সরকারের শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প আলোচনার ইতি টানার আগেই দুই দেশের মধ্যে কার্যকর কথাবার্তা হয়েছে। তবে আমেরিকা আগামীতে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী হলে কানাডাও আলোচনায় অংশ নেবে বলেও জানান তিনি। কার্নি জানান, আলোচনার সমাপ্তির পর থেকে তিনি ট্রাম্পের সঙ্গে আর কথা বলেননি। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় অগ্রগতির বিষয়টি অস্বীকার করার কিছুই নেই। যদি ট্রাম্প আলোচনায় ফিরতে না চান তবে কানাডা বিকল্প পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে বলেও জানান তিনি। গত সপ্তাহে হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ হিসেবে তিনি অন্টারিও সরকারের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি অনুযায়ী বিজ্ঞাপনটিতে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। এরপর শনিবার কানাডার উপর অতিরিক্ত 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের প্রতি কোনো ক্ষোভ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কার্নি বলেন, জটিল আলোচনায় সবসময় অপ্রত্যাশিত মোড় আসে এবং এক্ষেত্রে ধৈর্য ধারণ করাই সবচেয়ে কার্যকর কৌশল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। কানাডা ভিত্তিক সিটি নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্টারিওর অটো ওয়ার্কারদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাইছেন। অন্টারিওর শ্রমিকদের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন ডগ ফোর্ড। তুর্কি সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে লাল গালিচে সংবর্ধনা দেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বছর ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার প্রথমবারের মতো তুর্কির সফরে গেছেন। পরে আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কিয়ার স্টারমার চুক্তি স্বাক্ষর করেন। 2017 সালের পর ব্রিটেনের তৈরি টাইফুন বিমানের এটি প্রথম অর্ডার। চুক্তি অনুযায়ী তুর্কি ব্রিটেন থেকে 20টি ইউরোফাইটার টাইফুন জেট কিনবে নিশ্চিত হয়। বাজার মূল্যে এই চুক্তি 8 বিলিয়ন পাউন্ড বা $10.7 বিলিয়ন। চুক্তির আওতায় তুর্কির কাছে 2030 সালে প্রথম বিমান সরবরাহের কথা রয়েছে। সঙ্গে থাকবে সব ধরনের অস্ত্র, মিসাইল, বোমা, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। যৌথ সংবাদ সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুটি মিত্র দেশের কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সময় দুই দেশ একসঙ্গে তৃতীয় কোনো দেশে যৌথ বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করছে বলেও জানান এরদোয়ান। Ekonomik ilişkilerimizi daha da güçlendirmek hususunda kararlıyız. প্রথমবারের মতো তুর্কি এবং ব্রিটেন দ্বিপাক্ষিক সহযোগিতা চালুর প্রশ্নে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র বাড়াবে এবং দুই পক্ষকেই আরো সহযোগিতা করবে। চুক্তির ফলে নেটো আরো শক্তিশালী হবে এবং এই যুদ্ধবিমান নির্মাণে ব্রিটেন জুড়ে 20,000 কর্মসংস্থান নিশ্চিত হবে। Together we are announcing a strengthened strategic partnership and launching the first ever UK-Turkey bilateral cooperation framework. বিশ্লেষকরা এই চুক্তিকে অত্যন্ত ব্যয়বহুল চুক্তি বলে অভিহিত করেছেন। তবে ধারণা করা হচ্ছে ব্রিটেন হয়তো তুর্কিকে বিমানের সোর্স কোড বা গোপন সফটওয়্যার শেয়ার করতে পারে, যেন তারা নিজেদের তৈরি অস্ত্র এই বিমানে সংযোজন করতে পারে। গত সপ্তাহে রয়টার্স জানায়, তাৎক্ষণিক চাহিদা মেটাতে তুর্কি, কাতার ও ওমান থেকে 12টি টাইফুন যুদ্ধ বিমান কিনবে। গত সপ্তাহে এরদোয়ান এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য কাতার ও ওমান সফর করেছেন। এছাড়া গত বছর ওয়াশিংটনের সাথে 40টি F-16 এর জন্য $7 বিলিয়ন চুক্তি করলেও তা পেতে দেরি হচ্ছে দেশটির। হারিকেন মেলিসা ক্যাটাগরি 5-এ পরিণত হয়ে ক্যারিবিয়ান দ্বীপ দেশ জ্যামাইকা ও কিউবায় আঘাত হানতে যাচ্ছে। স্থলভাগে হারিকেনটি 165 মাইল গতিতে আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। NHC এর ডেপুটি ডিরেক্টর জেমি রোম বলেছেন, জ্যামাইকার জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। সতর্কতা হিসেবে বিভিন্ন আশ্রয় কেন্দ্র চালু করেছে জ্যামাইকা। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে কিউবা। ক্যারিবিয়ান দ্বীপদেশ জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় 145 মাইল দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 3 মাইল বেগে এগুচ্ছে হারিকেন মেলিসা। মঙ্গলবার ভোরের মধ্যেই হারিকেনটি জ্যামাইকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যাটাগরি 5 মাত্র হারিকেনটি সাফির সিম্পসন স্কেলে সবচেয়ে বিপর্যয়কর হিসেবে উল্লেখ করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার NHC। হারিকেনটি মঙ্গলবার ভোরে জ্যামাইকা অতিক্রম করে বুধবার রাতে ইস্ট কিউবা অতিক্রম করার কথা রয়েছে। ধীরগতিতে এগুলেও জ্যামাইকার বিভিন্ন অঞ্চলে এটি প্রাণঘাতী রূপ নিয়ে আঘাত হানতে পারে। এ সময় প্রবল বৃষ্টির পাশাপাশি মারাত্মক বাতাস হওয়ারও আশঙ্কা করছে NHC।
জামাইকান সরকার ইতিমধ্যে রাজধানী কিংস্টন সহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ এবং দ্বীপকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্র চালু হয়েছে। নাগরিকদের শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার আহ্বানও জানিয়েছে স্থানীয় প্রশাসন। I have seen and heard that it's going to be very catastrophic. So we are expecting that persons will come to the shelter. হারিকেনের আঘাত থেকে নাগরিকদের রক্ষা করতে বিভিন্ন স্থানে শেল্টার হাউস চালু করেছে কিউবা। উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দে কিউবা ইতিমধ্যে 250,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। que cuando hay cualquier evento, puede ser un sismo, puede ser un ciclón, intensas lluvias. কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবারের মধ্যে উপকূলীয় দ্বীপ অঞ্চলের 500,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাবে। সান্তিয়াগো দে কিউবার চিফ অফ স্টাফ ফার্স্ট কর্নেল দানিয়েল কাস্তেলানোস জানিয়েছেন, সহযোগিতা, উদ্ধার অভিযান ও পরিচ্ছন্নতার কাজে সহযোগিতার লক্ষ্যে 4 ব্রিগেড সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন মেলিসা হয়তো জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে নাম লেখাবে। মঙ্গলবারের মধ্যে এটি দক্ষিণ পূর্ব কিউবা এবং পরদিন বাহামা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে এনএইচসি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।